নমস্কার। তো আজকে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে এলআইসির আর একটা নতুন প্ল্যান, যেটা হচ্ছে নিবেশ প্লাস, টেবিল নাম্বার 749। আপনাদের ভালোভাবে জানিয়ে রাখি যে এটা একটা সিঙ্গেল প্রিমিয়াম প্ল্যান। তো এই এই প্ল্যানটা এই প্ল্যানে আপনি একবারই প্রিমিয়াম দেবেন, একবার ওয়ান টাইম। এটা আমরা ব্যাংকে যেমন ফিক্সড করি, তো এখানে কনসেপ্টটা সেম। জেনারেলি এলআইসি অন্যান্য পলিসিগুলোতে আপনাদের মান্থলি বা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলিতে বা ইয়ারলি প্রিমিয়াম দিতে হয়, এটাকে রেগুলার প্রিমিয়াম বলে। হ্যাঁ, আর আমি এই নিবেশ প্লাস পলিসিতে আপনাকে একবার একটা সিঙ্গেল প্রিমিয়াম দিতে হবে, এবং মিনিমাম যে প্রিমিয়াম রয়েছে সেটা হচ্ছে 1,25,000। এটা হচ্ছে মিনিমাম, ঠিক আছে? এর নিচে এই পলিসিটা করা সম্ভব নয়। আপনাকে যেহেতু একবার দিতে হচ্ছে, সেহেতু আপনি 1,00,000 মিনিমাম যে অ্যামাউন্ট এখানে ফিক্সড করতে হয় বা দিয়ে শুরু করতে হয়, সেটা হচ্ছে 1,25,000, এবং ম্যাক্সিমাম কোনো লিমিট নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরেকটা জিনিস যেটা আমরা আপনাদের বলবো, সেটা হচ্ছে এটা ইউলিপ প্ল্যান। এটা এলআইসির ভাষায় আমরা কি বলি? ইউলিপ বলি। তো ইউলিপ জিনিসটা হচ্ছে এটা মার্কেটের সাথে ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান। এটা মার্কেটের সাথে লিঙ্কড। এলআইসি আপনার টাকাটা জেনারেলি মার্কেটে ইনভেস্ট করবে, এবং মার্কেটে সেই টাকার বা সেই ফান্ডের কীরকম পারফরমেন্স হয় তার উপর আপনার ম্যাচুরিটি ডিপেন্ড করবে, ঠিক আছে? তার উপর আপনার ম্যাচুরিটি ডিপেন্ড করবে, ঠিক আছে? তাই এখানে ম্যাচুরিটি কত আপনি পাচ্ছেন সেটা মার্কেটের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল, ঠিক আছে? তো এখানে ম্যাচুরিটির রিস্কটা আপনাকে বহন করতে হবে, ঠিক আছে? আপনার ফান্ডটা এলআইসি নিয়ে বিভিন্ন যে ফান্ডগুলো আছে, সেই ফান্ডগুলো সম্পর্কে আমরা পরে বিস্তারিত জানবো। সেই ফান্ডে এলআইসি আপনাকে ইনভেস্ট করবে। 4 রকম ফান্ড আছে। 4 রকম ফান্ডে যে কোনো একটা ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন পলিসি শুরু করার সময়। তারপর যদি আপনার মনে হয় সেই ফান্ডটা কাজ করছে না, পলিসি চলাকালীন ফ্রিতে বছরে 4 বার আপনি সেই ফান্ডটাকে সুইচ করতে পারেন, ঠিক আছে? যে ফান্ডে আপনার মনে হবে যে বেশি গ্রোথ হচ্ছে, সেই ফান্ডে আপনি আপনার ফান্ডটাকে সুইচ করে নিয়ে, সাপোজ এ ফান্ড থেকে বি ফান্ডে, বি ফান্ড থেকে সি ফান্ডে, সি থেকে আবার এতে বছরে 4 বার ফ্রিতে আপনি করতে পারেন, এবং আপনার ফান্ড মেনটেনেন্সের দায় আপনার। এলআইসি শুধুমাত্র আপনার ফান্ডটাকে মার্কেটে ইনভেস্ট করবে। যে ফান্ডে আপনি চাইবেন, যে ফান্ডে আপনি এলআইসিকে বলবেন, সেই ফান্ডে এলআইসি আপনার টাকাটা, আপনার প্রিমিয়ামটা ইনভেস্ট করবে, এবং সেই টাকাটা কতটা গ্রোথ হচ্ছে তার উপর আপনার ম্যাচুরিটি ডিপেন্ড করবে, ঠিক আছে? এখানে ম্যাচুরিটি কম বা বেশি হওয়ার যে রিস্ক, সেটা আপনার যে ফান্ডে আপনি ইনভেস্ট করছেন বা করেছেন তার পারফরমেন্সের উপর পুরোপুরি ডিপেন্ড করবে। তাই এই প্ল্যানের ম্যাচুরিটির যে রিস্ক, সেটা কম হোক বা বেশি, সেটা পুরোপুরি আপনার। এখানে এলআইসির কোনো দায়বদ্ধতা নেই। যেহেতু এটা একটা ইন্স্যুরেন্স প্ল্যান, আমি কি বললাম, ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যান, সেহেতু এই প্ল্যানে আপনাকে হতে পারে, এই প্ল্যানে আপনাকে ইন্স্যুরেন্সটা ফ্রিলি দেওয়া হবে। জেনারেলি আমরা যেটা মিউচুয়াল ফান্ড করি সেখানে ইন্স্যুরেন্স থাকে না, তো এখানে আপনি দেখুন আপনারকে একটা অলমোস্ট ফ্রিতেই বলতে পারেন, খুব নেগলিজেবল চার্জ এলআইসি নেয়। তো 2 ধরনের ইন্স্যুরেন্স আছে। আপনি যে প্রিমিয়ামটা একবার দিলেন তার 1.25 টাইম গুণ। সাপোজ কেউ যদি 2 লাখ টাকা প্রিমিয়াম দেয়, 1.25 হবে আপনার রাফলি 2.5 লক্ষ টাকা, ঠিক আছে? এইটা আপনি ইন্স্যুরেন্স কভারেজ হিসেবে চুজ করতে পারেন। আর যদি আর একটা অপশন আছে, অপশন বিতে, 10 টাইমস 20 লাখ টাকা, মানে 2 লাখ টাকা যদি আপনার প্রিমিয়াম হয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কভারেজ হয়ে যাবে 20 লাখ টাকা, ঠিক আছে? এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন আপনি চুজ করতে পারেন, কিন্তু বয়সের লিমিট আছে। মিনিমাম বয়স 90 দিন,
90 দিন হলে এই পলিসিটা আপনি করতে পারেন, অসুবিধা নেই। ম্যাক্সিমামের লিমিট আছে। যদি আপনাকে 10 টাইমস নিতে হয় বা 10 গুণ নিতে হয়, সেক্ষেত্রে আপনার বয়স ম্যাক্সিমাম 35 হবে, তার বেশি হবে না। যদি আপনাকে আর 1.25 টাইমস যদি আপনাকে করতে হয় বা 1.25 গুণ যদি করতে হয় প্রিমিয়ামের জীবন বিমা, তাহলে আপনার বয়স 70-এর মধ্যে হলেই হবে, ম্যাক্সিমাম বয়স 70। তো দুরকম এখানে বয়স হচ্ছে, দেখতেই পাচ্ছেন। যদি আপনাকে জীবন বিমার অ্যামাউন্টটা 10 গুণ নিতে হয় যে প্রিমিয়াম আপনি দিচ্ছেন তাহলে আপনার বয়স অবশ্যই 35-এর নিচে হতে হবে। আর যদি 1.25 গুণ নেন বা 1.25 গুণ নেন, তাহলে অবশ্যই 70-এর মধ্যে হতে হবে, মানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে এটা। ঠিক আছে। এবং পলিসির মেয়াদ কতদিন হবে সেটা জেনারেলি 10 থেকে 25-এর মধ্যে হয়, যে কোনো আপনি চুজ করতে পারেন। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন অপশন 1-এ ম্যাচুরিটির সময় আপনার বয়স যেন 85-এর বেশি না হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে 70 বছর বয়সী একজন লোক যদি এই পলিসিটা কিনতে যায় বা সাবস্ক্রাইব করতে যায়, তাহলে সে 15 বছর বেশি বা 14-15 বছরের বেশি পলিসি টার্ম বা পলিসি বা বিমার মেয়াদ পাবে না। কারণ 15-এর বেশি নিলে তার বয়স ম্যাচুরিটির সময় 85+ হয়ে যেতে পারে। ঠিক আছে, যদি ধরুন 68 বছর বয়সী কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা এই প্ল্যানটা সাবস্ক্রাইব করতে চান, সেহেতু তিনি 17 বছরের বেশি কিন্তু পলিসির মেয়াদ পাবেন না, কারণ ম্যাচুরিটির সময় যেন তার বয়স কোনোভাবেই 85 না হয়। এইটার উপর মাথায় রেখে আপনাকে এই 10 থেকে 25-এর মধ্যে যে কোনো একটা ইয়ার চুজ করতে হবে। আর অপশন 2-এর ক্ষেত্রে আলাদা, এখানে অপশন হচ্ছে 50। সাপোজ 35 বছর বয়সী একটা লোক, যেটা ম্যাক্সিমাম লিমিট আমি বলেছি, এটা মিনিমাম। কিন্তু 35 বছর বয়সী একটা লোক যদি এই প্ল্যানটাকে করতে যায় বা সাবস্ক্রাইব করতে যায়, কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলা, সেক্ষেত্রে তিনিও 15 বছরের বেশি টার্ম পাবেন না। কারণ সেক্ষেত্রে যদি 15 বছরের উনি বেশি নেন, সেক্ষেত্রে তার ম্যাচুরিটির সময় তার বয়স 50-এর বেশি হয়ে যেতে পারে। তো এই দুটো ফ্যাক্টর মাথায় রেখে আপনি টার্ম নিতে পারেন। ঠিক আছে, এর বেশি নিলে অবশ্যই পলিসিটা করা সম্ভব হবে না। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই পলিসিটা ম্যাচিওর হওয়ার সময় যেন আপনার মিনিমাম বয়স 18 হয়। এগুলো তো আমি ম্যাক্সিমাম বললাম 85-50, মিনিমাম বয়স যেন 18 হয়। 3 বছরে বা ধরুন 2 বছরের বাচ্চা যদি এই প্ল্যানটাকে নেয়, সে যদি বলে আমি 10 বছরের মেয়াদ নেবো, সেটা সম্ভব না, কারণ মিনিমাম বয়স 18 হতে হবে। এবার 2 বছরের বাচ্চা যদি পলিসিটা সাবস্ক্রাইব করে বা তার বাবা মা যদি তার হয়ে সাবস্ক্রাইব করে, সেক্ষেত্রে তাকে মিনিমাম 16 বছরের পলিসিটা বা পলিসির মেয়াদ নিতে হবে, কারণ 2 + 16 18, তাই মিনিমাম 18 না হলে ম্যাচুরিটি হওয়া সম্ভব না। তো এটা গেল এজ রিলেটেড ক্রাইটেরিয়া। ঠিক আছে, আরেকটা জিনিস বলে রাখি, যে আমি আগেই বললাম যে ইন্স্যুরেন্সটা এখানে ফ্রি। ইন্স্যুরেন্সটা খুব নেগলিজেবল একটা চার্জ নিয়ে, আমি চার্জগুলো তো আসবো, আপনাকে এলআইসি ফ্রিতে দিচ্ছে। প্রথমত এখানে মিউচুয়াল ফান্ডের মতোই গ্রোথ আছে, কিন্তু যেহেতু এটা মার্কেটে এলআইসি ইনভেস্ট করছে, আপনি যে ফান্ড বলে দেবেন সেই ফান্ডে। এছাড়াও আরেকটা ফ্যাক্টর, এটা একটা ফার্স্ট ফ্যাক্টর যেটা ইন্স্যুরেন্স ফ্যাক্টর, যেটা মিউচুয়াল ফান্ডে নেই। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে গ্যারান্টেড অ্যাডিশন। পলিসির 6ষ্ঠ ইয়ারে আপনাকে এলআইসি যে প্রিমিয়াম আপনি দিয়েছেন তার 3% আপনাকে এক্সট্রা টাকা আপনাকে ফান্ড হিসেবে এলআইসি দেবে। যদি পলিসির 10th ইয়ারে আপনাকে আরও 4% টাকা আপনার প্রিমিয়াম যেটা আপনি দিয়েছেন তার টাকা এক্সট্রা আপনাকে দেবে। এবার পলিসির কত বছর মেয়াদ হয়েছে সেটা ডিপেন্ড করছে। সাপোজ আমি একটা উদাহরণস্বরূপ বলছি, কেউ 2 লাখ টাকা প্রিমিয়াম দিয়েছেন এবং 15 বছরের মেয়াদ নিয়েছে, বা ধরুন 16 বছরের মেয়াদ নিয়েছে। ঠিক আছে, সাপোজ তার টাকাটা 10 লাখ হয়েছে 16 বছর পর। এর উপর এলআইসি 5th ইয়ারে গিয়ে 3% মানে 6,000। ঠিক আছে, 10th ইয়ারে গিয়ে আরও 8,000, 4% মানে 8,000। 15th ইয়ারে গিয়ে আরও 5% মানে 10,000। তো স্বাভাবিক অবস্থায় আপনার হয়তো 10 লাখ টাকা হওয়ার কথা ম্যাচিউরিটি অ্যামাউন্ট, কিন্তু যেহেতু গ্যারান্টেড অ্যাডিশন একটা এক্সট্রা টাকা আপনাকে প্রতি 5 বছর অন্তর এলআইসি দিচ্ছে, সেহেতু 6 + 8 + 10 মানে মোটামুটি 24,000 টাকা আপনি এক্সট্রা পাচ্ছেন, যেটা
অন্য কোনো ফান্ডে নেই। তো এটা হচ্ছে সেকেন্ড রিজন মিউচুয়াল ফান্ডে না গিয়ে এলআইসিতে ইনভেস্ট করার। আমি আরও অনেক রিজন বলবো, সেটা সমস্ত প্রকাশ্য। আচ্ছা, চার্জগুলো বলে নিই। এলআইসি যেহেতু আপনার ফান্ডটাকে সঠিকভাবে ইনভেস্ট করছে এবং ম্যানেজ করছে এবং আপনাকে এই পরিষেবাটা দিচ্ছে, তো তার জন্য এলআইসি অল্প কিছু চার্জ কাটে। সেটা খুব সংক্ষেপে আমি আপনাদের বলবো। সেটা হচ্ছে আপনার ফান্ডের 3.5% মানে 3.30% এই টাকাটা এলআইসি প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ হিসেবে কাটবে, ঠিক আছে। আর মর্টালিটি চার্জ কাটে, সেটা খুবই সামান্য একটা অ্যামাউন্ট, সেটা আপনি দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, সেই অ্যামাউন্ট আমি যাচ্ছিও না, কারণ এটা কয়েকশো টাকার মধ্যে লিমিটেড। বাট যদি আপনি চার্জ মানে নির্দিষ্ট করে চার্জে যান যে কত পার্সেন্ট চার্জ এলআইসি, জেনারেলি এটা চার্জ বড় অ্যামাউন্ট যেটা চার্জ করা হয় সেটা হচ্ছে আপনি যে প্রিমিয়াম দেবেন তার 3.5% প্রিমিয়াম অ্যালোকেশন চার্জ হিসেবে এলআইসি কেটে নেবে। আর খুবই কয়েকশো টাকা বা এই যে ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনের মধ্যে আমি যাচ্ছি না, এটা খুবই নেগলিজিবল একটা অ্যামাউন্ট, খুব সামান্য একটা অ্যামাউন্ট। সেটাকে মর্টালিটি চার্জ, আমি বললাম ইন্স্যুরেন্সটা দিচ্ছে, এবং খুবই সামান্য অ্যামাউন্ট এলআইসি কাটে, ঠিক আছে। এবং এছাড়া খুব সম্ভবত আমি আসবো, তো আচ্ছা আর একটা চার্জ আছে যে সুইচিং চার্জ, এটা আমি আগেই আপনাদের বললাম। একটা সুইচিং চার্জ লাগে, তো সুইচিং চার্জ একটু দেখে নেব। সুইচিং চার্জ হচ্ছে আপনি যে 4টে ফান্ড রয়েছে, 4টে ফান্ডের মধ্যে 4বার আপনি ফ্রিতে সুইচ করতে পারেন, ঠিক আছে। 4বারে বেশি হলে আপনাকে 100 টাকা করে পার সুইচ করা। সুইচ মানে ফান্ডে সুইচ করা, এ থেকে বি থেকে 4টে ফান্ড আছে ইনভেস্ট করার মতো, কোন ফান্ডে আপনি করতে চাইছেন তার উপর। সেই ফান্ড নিয়ে আমরা বিস্তারিত বলবো। বছরে 4বার ফ্রি, 4বারে বেশি হলে আপনাকে একটা চার্জ 100 টাকা মাত্র পার সুইচিং। 4বারের পর 4বার ফ্রি, 5th বার 100 টাকা, 6th বার 100 টাকা ইয়ার্ডে একটা বছরের মধ্যে। তো এটাকে আপনাকে এক্সট্রা দিতে হতে পারে। আর একটা যে চার্জটা রয়েছে, যেটা এই চার্জ সংক্রান্ত জিনিসের লাস্ট জিনিস, এটা আমি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট চার্জ। ম্যাচুরিটির সময় যা আপনার টোটাল ফান্ড হবে তার থেকে 1.35% এলআইসি আপনার ফান্ডটাকে ম্যানেজ করার জন্য এটা কাটে। তো আগে আমরা দেখলাম 3.3, তো এখানে 1.35, আর কিছু নেগলিজিবল চার্জ আছে। তো মোটামুটি আপনি এটা 4.65 হচ্ছে, তো রাফলি 5% আপনি ধরে রাখুন যে এলআইসি আপনার ফান্ড থেকে নেবে। তো এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন ভীষণ নেগলিজিবল একটা চার্জ। তো আচ্ছা, এবার একটু উইথড্রল সম্পর্কে জানবো। জেনারেলি 5 ইয়ার্স, জেনারেলি এই পলিসিগুলোতে 5 ইয়ার্স লক ইন পিরিয়ড থাকে। লক ইন কথার অর্থ হচ্ছে এই প্রথম 5 বছর আপনি সেভাবে কোনো টাকা তুলতে পারবেন না। আপনি যদি সারেন্ডারও করেন পলিসি, সেক্ষেত্রে যে বছরে আপনি সারেন্ডার করলেন সেই সময়, সারেন্ডারের সময় আপনি টাকা তুলতে পারবেন না। সারেন্ডারটা হয়ে যাবে, বাট সারেন্ডারের জন্য যে অ্যামাউন্টটা পাওয়ার কথা, সারেন্ডার ভ্যালু পাওয়ার কথা, সেই টাকা আপনার অ্যাকাউন্টে যাবে না। সেটা অনলি যাবে 5 বছর শেষ হলে। তো কোনো অবস্থাতেই কোনো অ্যামাউন্ট কোনোভাবে সারেন্ডারের মাধ্যমে হোক অন্য কোনো মাধ্যমে হোক, আপনি একমাত্র ডেট ক্লেম ছাড়া আপনি এখান থেকে ফান্ড উইথড্র করতে পারবেন না। 6th ইয়ার থেকে আপনি উইথড্র করতে পারেন, সেটা হচ্ছে 6th ইয়ার থেকে প্রতি বছর 15% করে। যদি আপনার 6th ইয়ারে আপনি 15% করলেন, আবার 7th ইয়ারে গিয়ে 15% করতে পারেন টোটাল ফান্ডের, যা আপনার জমবে, যা ফান্ড হবে তার 15%। যদি আপনার পলিসি টার্ম 10-এর বেশি হয়, তাহলে সাপোজ ধরুন 20 বছর টার্ম নিয়েছেন বা 15 নিয়েছেন, তো 11 থেকে 15th ইয়ারে প্রতি বছর 20% করে আপনি ম্যাক্সিমাম চার্জ তুলতে পারেন, মানে ফান্ডটাকে বা টাকা উইথড্র করতে পারেন।
16 থেকে 20 পর্যন্ত 25, আর 21 থেকে 25 পর্যন্ত 30%। তো এটা সিম্পল হিসাব, এটা নিয়ে আর আমি আর হ্যাঁ, যখন উনি ফান্ডটা তুলছে তখন আপনার বয়স যেন মিনিমাম 18 হয়। যখন আপনি ফান্ডটা উইথড্র করছেন তখন যেন আপনার বয়স মিনিমাম 18 হয়। এটাকে মাথায় রাখবেন। আর এই যে পার্সেন্টেজ দিলাম এটা ম্যাক্সিমাম উইথড্র লিমিট। হ্যাঁ, এর থেকে বেশি টাকা আপনি একটা ইয়ারে উইথড্র করতে পারবেন না। তো এটা গেল। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন আছে যে মানে অনেকেই জিজ্ঞাসা করেন যে যদি আমি প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দিই সেক্ষেত্রে কী হবে। সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে একটা চার্জ কাটে, এটাকে ডিসকন্টিনিউ চার্জ বলে বা ডিসকন্টিনিউশন চার্জ বলে। তো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এখানের মধ্যে প্রচুর ক্যালকুলেশন আছে। এই ক্যালকুলেশনে আমরা ঢুকবো না, আমরা একটা ওপর জিনিস আমরা দেখব, কারণ এই ক্যালকুলেশন সাধারণ মানুষের পক্ষেও করা কঠিন। তো আমরা একটা মিনিমাম আইডিয়া নেব, একটা মোটামুটি আইডিয়া নেব। যদি আপনার প্রিমিয়াম 3 লাখের কম হয় তাহলে একরকম চার্জ, যদি আপনার প্রিমিয়াম 3 লাখের বেশি হয়, মানে সিঙ্গেল প্রিমিয়ামের যেটা কথা বলছি, যেটা আপনার তো একবারই লাগবে না, সেটা যদি 3 লাখের বেশি হয় তাহলে আরেক রকম চার্জ। মোটামুটি ধরে নিন 3,000 টাকার উপর এই চার্জ যাবে না যদি আপনি ফার্স্ট ইয়ারে ডিসকন্টিনিউ করে দেন, আর 3 লাখ টাকার বেশি হলে 6,000 টাকার উপর যাবে না। ঠিক আছে, এবার জেনারেলি এর আশেপাশে থাকে। ঠিক আছে, তো সেকেন্ড ইয়ার থেকে আপনি ডিসকন্টিনিউ করেন তাহলে ওই 2,000-এর উপর এটা যাবে না। হ্যাঁ, 1.5 থেকে 2,000-এর মধ্যে থাকে। 3 লাখ টাকা প্রিমিয়াম বেশি হলে তখন 5,000 উপর যাবেন, ওই 4 থেকে 4.5-এর মধ্যে জেনারেলি থাকে। তো এটা জটিল ক্যালকুলেশন থার্ড ইয়ারে করলে এই টাকাটার আশেপাশে থাকবে, এর ম্যাক্সিমাম এটা, এর বেশি যাবে না। আর যদি 3 লাখ টাকা বেশি আপনার প্রিমিয়াম হয় তাহলে এর বেশি যাবে না। তো এইটা হচ্ছে অ্যামাউন্ট, একটা জটিল ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনের মধ্যে আমরা ঢুকবো না, বাট জেনারেলি এটা ম্যাক্সিমাম লিমিট। এর বাইরে এর থেকে বেশি চার্জ আপনার থেকে এবার এককালীনই কাটা হয়। হ্যাঁ, বারবার না, এককালীন কাটা হবে। এককালীন এই টাকাটা আপনার যদি আপনি ডিসকন্টিনিউ করেন, কোন বছর আপনি ডিসকন্টিনিউ করছেন তার উপর ডিপেন্ড করে একটা অ্যামাউন্ট আপনার টোটাল ফান্ড থেকে কেটে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি যে পলিসি যদি 5 বছর হয়ে যায় তারপরে যদি আপনি ডিসকন্টিনিউ করেন বা প্রিমিয়াম দেওয়া বন্ধ করেন, সেক্ষেত্রে কোনো চার্জ লাগবে না, সেক্ষেত্রে নীল চার্জ। যে আগে যে টেবিলে দেখালাম 4 বছর পর্যন্ত ডিসকন্টিনিউ করলে টাকা লাগে, বাকি নীল। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস আমরা দেখব যে যখনই আপনি ফান্ডটা ডিসকন্টিনিউ করছেন তখন ফান্ড ম্যানেজমেন্ট চার্জটা লাগার কথা নয়। ঠিক আছে, তাহলে এবং আপনার যে ফান্ডটা থাকে, যে ডিসকন্টিনিউ ফান্ডটা থাকে, সেই আপনি যদি প্রিমিয়াম ডিসকন্টিনিউ করেন বা না দেন, সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা বা ফান্ডটা অন্য একটা ফান্ডে ট্রান্সফার করে দেওয়া হয়। সেই ফান্ডটা একটাকে অন্যরকম ফান্ড, সেই ফান্ডটার বিষয়ে আমরা বিস্তারিত পরে জানবো। বাট এখানে 1.35% কাটে না, যেহেতু আর রেগুলার ফান্ডে আপনার টাকাটা ইনভেস্ট হচ্ছে না, সেহেতু আপনার ফান্ড ম্যানেজমেন্ট চার্জ খুব সামান্য আপনার থেকে কাটা হয় যদি আপনি প্রিমিয়াম ডিসকন্টিনিউ করেন বা প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেন। সেক্ষেত্রে অ্যামাউন্টটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন 1.35% কাটে না, সেখানে কাটে হচ্ছে 0.5%, মানে 0.5%। তো 4টে ফান্ড যদি আপনি পলিসি ডিসকন্টিনিউ না করেন তাহলে কোথায় ইনভেস্ট হবে, আর ডিসকন্টিনিউ করলে কোথায় ইনভেস্ট হবে, সেই দুটো ফান্ড সম্পর্কে আমি একটু আইডিয়া দেবো। জেনারেলি 4টে অপশান আছে, অপশান এ, অপশান বি, অপশান সি, অপশান ডি। কোথায় কোথায় টাকা ইনভেস্ট হয় আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মনে রাখবেন এই যে ফান্ড গভর্নমেন্ট সিকিউরিটি, এখানে রিস্ক খুব কম, গ্রোথও কম। এখানে মিডিয়াম, রিস্কও মিডিয়াম, গ্রোথও মিডিয়াম। এখানে সব থেকে বেশি রিস্ক, আবার গ্রোথ হলে গ্রোথও অনেক বেশি হয়। ঠিক আছে, তো আপনি দেখবেন যত আমরা নিচের দিকে যাব এই থার্ড ফান্ডটা ইনভেস্টমেন্ট বাড়বে, ফার্স্ট ফান্ডটা ইনভেস্টমেন্ট কমবে। তো এই অনুযায়ী দেখুন, এখানে 60%, এখানে 45%, এখানে 30%, এখানে 20%। তো এই ফান্ডটা ইনভেস্টমেন্ট কমছে, দেখুন এই ফান্ডটা ইনভেস্টমেন্ট কমছে। আর এই ফান্ডটা দেখুন এখানে নীল, এখানে 15, এখানে 30, এখানে 40, একবার 80 পর্যন্ত আছে। তো এই ফান্ডে ইনভেস্টমেন্ট বাড়ছে।
তো খুব ডিটেলসে না গিয়ে আমরা একটা জিনিস বুঝতে পারছি, যদি আপনি এতে ইনভেস্ট করেন রিস্ক কম, হ্যাঁ রিস্ক কম এবং ইন্টারেস্টও কম। ঠিক আছে, এখানে হয়তো আমি অ্যাভারেজ হচ্ছি 5-7% আপনি ইন্টারেস্ট পাচ্ছেন বা 7-8% পাচ্ছেন, কিন্তু একবারে টাকা ডুবে যাওয়ার চান্স কিন্তু খুব কম। মোটামুটি 5-7% আপনি পাবেনই ধরে নিন, কারণ রিস্ক তো কম। ঠিক আছে, সিমিলারলি এখানে যদি আপনি আসেন তাহলে এখানে গ্রোথের চান্স অনেক বেশি, মেবি 18-20% পার ইয়ার গ্রোথ করবো, কিন্তু আবার রিস্কও বেশি। যেখানে গেন বেশি সেখানে রিস্কও বেশি। তো খুব বেশি ডিটেলসে ফান্ড সম্পর্কে আমি যাবো না, অনেকে হয়তো ঠিকভাবে ফিল করবেন না বা বুঝতে আপনার সমস্যা হতে পারে। যারা বেশি বুঝতে চান তারা এটা পলিসি ওটা নামিয়ে আপনারা ডিটেলসে পড়তে পারেন। তো আমি এইটুকুই বলবো, বন্ড ফান্ডে গ্রোথ খুব একটা বেশি হয় না, কিন্তু রিস্কও কম, একবার নেগেটিভ যাওয়ার চান্স কম। বিতে মিডিয়াম, সিতে মিডিয়ামের থেকে একটু বেশি রিস্ক, আর ডিতে ম্যাক্সিমাম রিস্ক। আবার গ্রোথ হলে গ্রোথও অনেক বেশি হয়, 20-30% গ্রোথ হয়। ঠিক আছে, আর একটা যেটা বলবো যেটা হচ্ছে ডিসকন্টিনিউ ফান্ড, সেখানে একবার ছোটো করে বলে দিই, সেখানে আর একটা যদি আপনি ডিসকন্টিনিউ করেন, প্রিমিয়াম দিয়ে বন্ধ করে দেন, সেখানে আর একটা ফান্ড ওটা তৈরি করা হয়েছে, সেটা আমি আলাদা করে কখনো দেখাবো। চলুন দেখি কি। তো ডিসকন্টিনিউ হলে ফান্ডটা দেখুন মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে আর গভর্নমেন্ট সিকিউরিটিজে এই দুটো ফ্যাক্টরকে নিয়ে একটা ফান্ড তৈরি করা হয়, যাকে ডিসকন্টিনিউড পলিসি ফান্ড বলে। যদি আপনি আপনার প্রিমিয়াম ডিসকন্টিনিউ করেন বা প্রিমিয়াম দেওয়া বন্ধ করেন, সেক্ষেত্রে এই একটা সেপারেট ফান্ডে, আলাদা করে ফান্ডে টাকাটা ইনভেস্ট করা হয়। অবশ্যই সেখানে গ্রোথ অনেক কম, সিকিউর ফান্ড বা গ্রোথ অনেক কম। তো রিভাইভাল নিয়ে একটু বলে রাখি। পলিসি যদি আপনি ডিসকন্টিনিউ করেন আর কোনো কারণে পলিসি ল্যাপস হয়ে যায়, সেক্ষেত্রে 3 বছরের মধ্যে আপনাকে এই পলিসিটাকে রিনিউ করতে হবে। ঠিক আছে, যদি আপনি রিনিউ না করেন তাহলে সেই পলিসিটা আর রিভাইভ করা বা রিনিউ করা সম্ভব হবে না। উইদিন 3 ইয়ার্সের মধ্যে আপনাকে যেভাবেই হোক এটাকে রিনিউ করতে হবে। ঠিক আছে, এটা একটা ফার্স্ট ফ্যাক্টর। সেকেন্ড যেটা ফ্যাক্টর আপনাকে মাথায় রাখতে হবে, যে সাপোজ ধরুন আপনি যদি ফার্স্ট ইয়ারের পর পলিসিটাকে ডিসকন্টিনিউ করেন, তাহলে 5th ইয়ারে মানে যখন লক ইন পিরিয়ডটা শেষ হবে, তো তখন আপনার পলিসি শেষ হয়ে যাবে এবং যে অ্যামাউন্ট আপনার পাওয়ার কথা আপনার ফান্ড অনুযায়ী সেই অ্যামাউন্টটা আপনি পেয়ে যাবেন। যদি ধরুন সেকেন্ড ইয়ারে করলে ওটা 5th ইয়ারে আপনার, সেকেন্ড ইয়ারে যদি আপনি পলিসি টাকা দেওয়া বন্ধ করেন বা ডিসকন্টিনিউ করেন ফান্ডটা এবং রিভাইভ না করেন, সেক্ষেত্রেও আপনার 5th ইয়ারে গিয়ে আপনার এটা পলিসি টার্মিনেট হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এবং আপনার যে ফান্ডটা পাওয়ার কথা সেই ফান্ডটা আপনি পেয়ে যাবেন। যদি এটা 3rd ইয়ার হয় তাহলে 6th ইয়ারে গিয়ে আপনার পলিসিটা টার্মিনেট হবে, কারণ রিভাইভাল টাইমটা তো 3 ইয়ার্স থাকছে, তাই না? এলআইসি 6 ইয়ার পর্যন্ত ওয়েট করবে, 6 ইয়ার পর্যন্ত এলআইসি ওয়েট করবে যে আপনি পলিসিটাকে রিভাইভ করছেন কিনা। সেখানে কিন্তু এই লক ইন পিরিয়ডের কনসেপ্টটা আসবে না। সেম 4th ইয়ারে করলে 4+3 7। ঠিক আছে, তো এই দুটো ক্ষেত্রে একটু মাথায় রাখবেন। 5th ইয়ারে করলে কোনো অসুবিধা নেই, 5th ইয়ারে করলে আপনার 5th ইয়ারে করলেও আপনার 8th ইয়ার। ঠিক আছে, 6th ইয়ার থেকে অসুবিধা নেই। 6th ইয়ার থেকে আপনি যদি সারেন্ডার করে টাকাটা উইথড্র করতে চান তো করতে পারেন, কিন্তু 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ারে যদি আপনি ডিসকন্টিনিউ করেন, তাহলে আপনার 5th ইয়ারে গিয়ে লক ইন পিরিয়ডের শেষে আপনার টাকাটা যে ফান্ডটা আপনার পাওয়ার কথা সেই ফান্ডটা আপনি পাবেন, এটা কিন্তু নয়। 3 ইয়ার্সের জন্য আপনাকে ওয়েট করতে হবে। এবার যদি 3 ইয়ার্স 4th ইয়ার 5th ইয়ারে গিয়ে আপনার ডিসকন্টিনিউ ফান্ড হয় এবং যদি আপনাকে 5th ইয়ারেই টাকাটা পেতে হয়, 5th ইয়ারের শেষে বা 6th ইয়ারের প্রথমে যদি টাকাটা পেতে হয়, তাহলে পলিসিটা অবশ্যই সারেন্ডার করে দিন। হ্যাঁ, ডিসকন্টিনিউ অবশ্যই রাখবেন না, পলিসিটা একবার বন্ধ করে দিন। সেক্ষেত্রে আপনার তাহলে রিভাইভ করা বা পুনরায় জাগরণ করার কোনো কনসেপ্টই থাকছে না। সেক্ষেত্রে 5th ইয়ারের শেষে আপনাকে ম্যাচুরিটি দিয়ে দেওয়া হবে বা সারেন্ডার ভ্যালু দিয়ে দেওয়া হবে।
যদি সারেন্ডারও না করেন, শুধুমাত্র ডিসকন্টিনিউ করে আপনি পলিসিটাকে রেখে দেন, সেক্ষেত্রে মনে রাখবেন থার্ড ইয়ার, 4th ইয়ার বা 5th ইয়ারে গিয়ে যদি আপনি ডিসকন্টিনিউ করেন, তাহলে আরও 3 বছর ওয়েট করার পর এলআইসি আপনাকে 3+3 6 4+3 7 5+3 8 ওয়েট করার পর কিন্তু আপনাকে টাকাটা মানে পলিসিটাকে শেষ করে ম্যাচুরিটি ভ্যালু দেবে। ঠিক আছে, যদি আপনাকে 5th ইয়ারই নিতে হয় পলিসি ডিসকন্টিনিউ করার পর, আর যদি রিভাইভ করার বা পুনরায় জাগরণ করার পলিসিটাকে ইচ্ছা না থাকে, তো সেক্ষেত্রে আপনি পলিসিটা সারেন্ডার করে 5th ইয়ারের শেষে ম্যাচুরিটি নিয়ে নিতে পারেন। তো আরেকটা জিনিস আমাদের বলে রাখবো, এই পলিসিটা করার আরেকটা যে বিশেষ কারণ রয়েছে, তো এই পলিসিটা ট্যাক্স ফ্রি। আপনি যদি মিউচুয়াল ফান্ডে পলিসি করেন, সেক্ষেত্রে যে ম্যাচুরিটি অ্যামাউন্ট তার উপর একটা ক্যাপিটাল গেন ট্যাক্স নিতে হয়, সেটা জেনারেলি 10 থেকে 14% আশেপাশে হতে পারে। ঠিক আছে, কিন্তু এটা কমপ্লিটলি ট্যাক্স ফ্রি। যখন আমি প্রিমিয়াম দিচ্ছি সেটার উপর জিএসটি লাগছে না, আর যখন আপনার ম্যাচুরিটি আসবে তার উপরও কোনো জিএসটি বা ট্যাক্সের কোনো কিছু গল্প নেই। তো এটা একটা থার্ড কারণ। এবং এলআইসি একটা ব্র্যান্ড, এলআইসির আপনার ফান্ডটাকে ম্যানেজ করা, ইনভেস্ট করা, ভালো জায়গায় ইনভেস্ট করার যে ক্ষমতা, সেটা ভারতবর্ষে অন্য কোনো কোম্পানির পক্ষে সেটাকে ম্যাচ করা বা তার থেকে ভালো ম্যানেজ করা কঠিন বা খুব অসম্ভবও আপনি বলতে পারেন। তো এই 4-5টা, এবং তাছাড়া অনেক কারণ রয়েছে। তো অফকোর্স মিউচুয়াল ফান্ডের বদলে এই ফান্ডটাকে আপনি চুজ করতে পারেন।